দর্শক, আপান্তের পূর্বাপর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমিন নাসিরুদ্দৌলা। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করেছে হাইকোর্ট বিভাগ। গতকাল বৃহস্পতিবার দেয়া এক রায়ে হাইকোর্ট বলেছে, সংসদের মাধ্যমে বিচারপতির অপসারণ পদ্ধতি ইতিহাসের দুর্ঘটনা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ষোড়শ সংশোধনী বাতিল ও প্রাসঙ্গিক বিতর্ক। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন কাজী আব্দুল হান্নান, সাংবাদিক, ডেইলি অবজারভার। আছেন সালেউদ্দিন, আইন বিভাগের প্রধান, দৈনিক ইত্তেফাক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও। আপনাকেও ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যাবার আগে যদি একটু প্রেক্ষাপটটা একটু বলে নিই দর্শকদের সুবিধার জন্য। 1972 সালে মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত ছিল। এরপর 1975 সালে আমরা দেখলাম যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে ক্ষমতা পেয়েছিলেন রাষ্ট্রপতি। পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের অপসারণের ক্ষমতা পান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 2014 সালে এসে ষোড়শ সংশোধনীর মাধ্যমে, যেটি নিয়ে আমরা আজ আলোচনা করব, পুনরায় ক্ষমতা ফিরে যায় সংসদে। সবশেষ 5 মে সুপ্রিম কোর্টের আইনজীবীদের করা রিট আবেদনের শুনানি শেষে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন আদালত। আইনমন্ত্রী অবশ্য এর রায়কে সংবিধান পরিপন্থী বলেছেন। আমরা আলোচনায় যাবার আগে একটি রিপোর্ট দেখে নিব, যেটি আজ নিউজ 24-এ এই প্রসঙ্গটি নিয়ে একটি রিপোর্ট গিয়েছে, যে গতকাল সংসদের উপর কি আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট দেখে আমরা আলোচনায় চলে আসছি। কেবল বিচারকদের অপসারণ নিয়ে এ পর্যন্ত সংবিধানে সংশোধনী আনা হয়েছে 3 বার। 1972 সালের মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকলেও একাধিকবার তা বদল করা হয়। ক্ষমতা যায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। সর্বশেষ 2014 সালের 17 সেপ্টেম্বর সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে আনা হয় ষোড়শ সংশোধনী। কিন্তু এই আইনি প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই অবৈধ ঘোষণা আদালতের। এতেই মুখোমুখি অবস্থানে সংসদ আর আদালত। সেদিনটা শুদ্ধ ছিল, আজকে অশুদ্ধ হয়ে গেল। এটা মোটেও ইনলিগাল না। ওনারা যেটা বলেছেন এটা নট মেইনটেনেবল। আইনমন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যরা আদালতের রায়কে অসাংবিধানিক মনে করলেও সিনিয়র আইনজীবীদের ভিন্ন মত। আমার মনে হয় যে একটু পার্লামেন্টের বক্তব্য দিয়েছে, ওনাদের অভিমত ব্যক্ত করেছেন, এটাই যে গ্রহণযোগ্যতা না। জনমনে একটা ধারণা জন্মেছিল যে এই ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার, সংসদ, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। এখন এই রায়ের ফলে আবার আমার মনে হয় যে জনমনে আস্থা ফিরে আসবে। সংবিধান বিশেষজ্ঞদের মতে অপসারণ প্রশ্নে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের সবচেয়ে বড় বাধা সংবিধানের 70 অনুচ্ছেদ, যাতে নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার ক্ষমতা রাখেন না সংসদ সদস্যরা। সেই সব দেশের সাংসদরা আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদের মতো তাদের বাধ্যবাধকতা নাই যে দলের পক্ষে ভোট দিতে হবে। আমাদের সংবিধান অনুযায়ী কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। অতএব বিচারপতিদের অপসারণের জন্য যখন ভোটাভুটি হবে তখন কিন্তু তারা নিজের বিবেচনায় ভোট দিতে পারবেন না, দল যা বলছেন সেই বিবেচনায় ভোট দিবেন। তবে সুপ্রিম কোর্টের এই রায়কেই চূড়ান্ত মনে করছেন না সাবেক আইনমন্ত্রী। তার মতে আপিল বিভাগই সিদ্ধান্ত নেবে কার হাতে থাকছে এ ক্ষমতা। আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কি রায় দেয়, তারা এই রায়টাকে সমর্থন করেন কিনা, না এটাকে বাতিল করে দেন। যদি বাতিল করে দেয় তাহলে আরো 2টা আইন করতে হবে সংসদের, এবং সেই পদ্ধতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে পরে সেটা তদন্ত কাজ কাদেরকে দিয়ে করতে হবে এই আইন দ্বারা নির্ধারিত হবে। আর রায় স্থগিত চেয়ে রোববার উচ্চ আদালতে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। আমরা রিপোর্টটি দেখছিলাম, যেখানে সিনিয়র আইনজীবীদের মন্তব্য পেয়েছি এবং সংসদ সদস্যদেরও মন্তব্য পেয়েছি। এবার আপনাদের মন্তব্য জানতে চাই। কাজী আব্দুল হান্নান। ধন্যবাদ আপনাকে। এমন একটি প্রসঙ্গ আজ জাতির সামনে চলে এসেছে, জানিয়ে বিতর্ক পার্লামেন্টে হয়েছে, আইনগত বিতর্ক কোর্টে হয়েছে। এখানে কিন্তু সবকিছু নিষ্পত্তি হয়ে যায়নি, কারণ এই প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি। হাইকোর্ট ষোড়শ সংশোধনীকে বাতিল করেছেন। বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের কিছু অবজারভেশন এবং কিছু এই সিদ্ধান্তে আসার কিছু ভিত্তি আছে। এই ভিত্তিগুলোর মূলে
যা আমরা লক্ষ্য করেছি, এই রায়ে বলা হয়েছে যে এটি সংবিধানের কয়েকটি জায়গাকে আঘাত করে। বিশেষত সংবিধানের মৌলিক যে কাঠামো, সেখানে ক্ষমতার যে পৃথকীকরণ ছিল, রাষ্ট্রের 3 স্তম্ভ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই 3 বিভাগের ভিতরে ক্ষমতার যে ভারসাম্য রক্ষার জন্য 3 বিভাগের ক্ষমতা বিভাজিত ছিল, সেই বিভাজিত জায়গাকে আদালত মনে করছেন নষ্ট করে দিয়েছে এই সংশোধনী। কারণ আইন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বিচার বিভাগের কিছু কর্তৃত্ব, অর্থাৎ বিচার বিভাগ থেকে কাউকে যদি অপসারণ করতে হয়, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে আইন বিভাগের উপরে। আর আইন প্রণয়নকারীদের বক্তব্য হচ্ছে যে তারা জনপ্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্ব, জনগণের যে কর্তৃত্ব, জনগণের যে মালিকানা, সেই মালিকানাটি তাদের মাধ্যমে প্রযুক্ত হয়। ফলে বিচার বিভাগের উপরে তাদের কর্তৃত্ব নয়, বরঞ্চ বিচার বিভাগের উপরে জনগণের যে কর্তৃত্ব, সেটি প্রতিষ্ঠার জন্য সংসদের হাতে, বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেটি বিভিন্ন দেশে আছে, তারই আলোকে তারা এটি করেছেন, যেটি আমাদের মূল সংবিধানে ছিল। এই জায়গায় জুডিশিয়ারি কিন্তু আরেকটি প্রসঙ্গ তুলেছেন, সেটি হচ্ছে এর মাধ্যমে আইন প্রণেতাদের কাছে বিচারিক ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে। কারণ জাজেসদের জাজমেন্ট দেবেন সংসদ সদস্যরা, এইভাবে বিষয়টি পরোক্ষভাবে চলে এসেছে এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে বিচারিক ক্ষমতাও জাজেসদের অসদাচরণ, জাজেসদের আপনার যোগ্যতা, এগুলির বিচারিক ক্ষমতা চলে গেছে সংসদ সদস্যদের হাতে। এটি গেল রায়ের আরেকটি জায়গা। তৃতীয় আরেকটি জায়গায় এই রায়ে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে পিপলস পারসেপশন, জনগণ কি মনে করে। জনগণ, কোর্ট বলছেন, এই রায়ের মধ্য দিয়ে কোর্ট বলছেন যে জনগণের পারসেপশন হচ্ছে এর মধ্য দিয়ে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগ এবং আপনার আইন প্রণেতাদের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর যা কিনা বিচারকদের মাথার উপরে খড়গ ঝুলিয়ে রাখার মতন অবস্থা। এইভাবে তারা বলছেন যে সংবিধানের যে কাঠামো, মৌলিক কাঠামোটি রয়েছে, এই কাঠামো একের পর এক এই প্রক্রিয়ার ভিতর দিয়ে, এই সংশোধনের মধ্য দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, তার উপরে আঘাত করা হয়েছে। পাশাপাশি আমাদের আইন প্রণেতারা কি বলছেন? আইন প্রণেতারা কালকে যে কথাগুলো বলেছেন, তার ভিতর দিয়ে কিন্তু বিচারাঙ্গনের একটি আশঙ্কা আমরা সরাসরি দেখলাম বাস্তবে রূপ পেয়েছে। সেই আশঙ্কা আপনাদের মূল্যায়নটা আরো বেশি, আমি সেটাই বলছি যে আমি বরং আনন্দকে একটা প্রশ্ন করি আর কি। কারণ আনন্দ হলো, মানুষকে হলো বিদ্যার জাহাজ, আনন্দ হলো আইনের জাহাজ। জাহাজ মানে কি? আইনের জাহাজ উনি। আমি আনন্দকে বলি, আপনার এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন যে বাতিল করলো, এর আপনি কোন পক্ষে? মানে আমি এটা পক্ষপাতের প্রশ্ন নয়, বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু ইমোশনালি কোনো পক্ষ নেননি। তারা বিশ্লেষণ করেছেন সংবিধানের অভিভাবক হিসাবে। না, আমি সেটা বলি, সেই হিসাবে তারা একটা বিশ্লেষণ করেছেন। এই বিশ্লেষণে আমি আইন প্রণেতারা এর পাল্টা যা বলছেন, আমি সেখানেও আমার মনে হচ্ছে যে দুয়েরই যুক্তি আছে। আমি নিজে একটা হলো যে সংসদের হাতে বিচার কর্পোরেশনের ক্ষমতা যাবে, আর একটা হলো যে না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই সর্বোত্তম পন্থা। এই দুইটা পক্ষের মধ্যে আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সমর্থন করছেন, আমি একেবারে সেটা জানতে চাচ্ছি না। যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা দুই পক্ষের মন্তব্য শুনছিলাম, একদল সিনিয়র আইনজীবী এবং আরেক দল হচ্ছেন যারা সংসদ সদস্য, কারা এর রায়কে কিভাবে দেখছেন তাদের দৃষ্টিকোণ থেকে জানছিলাম। আপনারা দুজনই সাংবাদিক, আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ
পক্ষে নই, এবং বরাবর আমি এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বড় সমালোচক যারা, তাদের মধ্যে আমি সবসময় এটা যখন এই মূল কারণটি হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এই কনসেপ্টটি আমরা যদি শুধুমাত্র এই জাজমেন্টে উল্লেখ আছে, কমনওয়েলথ মুক্ত দেশগুলোর মধ্যে সংসদের মাধ্যমে অপসারণের বিধানটি আছে 33% দেশে, এই জাজমেন্টটি বলেছে। দ্বিতীয় হচ্ছে অন্য যে সমস্ত দেশগুলোতে আছে সেখানে দু ধরনের ব্যবস্থা আছে। একটি হচ্ছে হলো অ্যাডহক বেসিসের ট্রাইব্যুনাল, যখন প্রয়োজন হয় তখন অ্যাডহক বেসিস ট্রাইব্যুনাল তৈরি করা হয়, আর এটাই সবচেয়ে বেশি সংখ্যক দেশে আছে। আরেকটি ব্যবস্থা আছে, সেটি হচ্ছে একটি কাউন্সিলের মাধ্যমে আপনার শৃঙ্খলা রক্ষার জন্য জুডিশিয়াল রক্ষার একটি কাউন্সিল এই বিষয়টি তারা তদন্ত করে, তারা সিদ্ধান্ত দেয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উদ্ভবটা কোথায়? আমাদের এখানে যে আমরা যদি সেই আলোচনায় একটু পরে যাই, আমি একটু জনাব সালাউদ্দিন আপনার কাছে জানতে চাইবো, আপনার মন্তব্য জানতে চাই। না দেখো, এটা একটা মীমাংসিত বিষয়। এই মীমাংসাটা পঞ্চম সংশোধনের মামলায় মীমাংসা হয়ে গেছে, এবং এই মীমাংসাটা সংসদ গ্রহণও করেছে। আপনি জানেন পঞ্চম সংশোধনীতে জিয়া রহমানের আমলে জিয়া রহমান যে পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানের যাবতীয় যে সংশোধনী উনি করেছিলেন, তার মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখে। এই জন্য বহাল রাখে যে তারা মনে করে এই বিধানটি বিচারকদের স্বাধীনতা, বিচারকদের মর্যাদা এবং বিচারকদের অদক্ষতা এবং অসাধারণ চিহ্নিত করার ক্ষেত্রে এই বিধানটি তারা মনে করে শ্রেয়, এবং তাদের রায়ে এই কথাটাই বলা ছিল যে এটা সর্বোত্তম একটি পন্থা বলে তারা মনে করেন। এবং আমাদের আইন প্রণয়নরা যখন আইন প্রণয়ন করেন এই পঞ্চম সংশোধনীর বাতিলের আলোকে, তারা যখন 15তম সংবিধান সংশোধন বিল আনেন, তখন কিন্তু তারা এটা মেনে নেন, এবং তারা সবকিছু তারা জিয়া রহমানের আমলের সবকিছু তারা সংশোধন করলেন। 15তম সংশোধনের মাধ্যমে কয়েকটা জিনিস রেখে দিলেন। এর মধ্যে একটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধানের প্রারম্ভে যে কথাগুলো লেখা ছিল সেটি, আর হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা তারা রেখে দেন। আজকে যারা এই সুদূর সংশোধন করেছেন তারাই সেদিন এই বর্তমান আওয়ামী লীগ সরকারি ক্ষমতা ছিল, তারা কিন্তু রেখে দিয়েছিলেন। আর এমন একটি সংসদের সুদূর সংশোধনটা হলো যে সংসদটা একটা ভোটারবিহীন সংসদ, 5 জানুয়ারি নির্বাচনের পরবর্তী সংসদ, কিন্তু এর আগের সংসদ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল, এবং এই বর্তমান প্রধানমন্ত্রী এই সংসদের সংসদ নেত্রী ছিলেন। তো তখন যে বিলটা আনলেন তখন কিন্তু তারা এটা বাদ দিলেন। আজকে হঠাৎ করে এই নতুন সরকার আসার পর এমন কোনো প্রয়োজনীয়তা উদ্ভব হয় নাই যে এই বিষয়টা আবার নতুন করে নিয়ে আসতে হবে। আপনি দেখেন 2014 সালের সেপ্টেম্বর মাসে এই সুদূর সংশোধন বিল করেছেন তারা, আর আইনটা করেছেন কখন? 1.5 বছর পর। এর আলোকে তো আইন করতে হয়, সেই আইনটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক। আমরা একজন দর্শক ফোন করেছেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু কলটি নিয়ে নিব। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিশোরগঞ্জ পাড়াই। জি, আমার নাম হলো মাসুদ। আমার প্রশ্ন হলো, আজকে দেশ 42 বছর মানে স্বাধীন হয়েছে, 42 বছর হয়েছে, তাহলে এই দেশে যত মানে সংসদ বা যত মানে আপনার এই যে কনস্টিটিউশন মানে এই যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে মানে মীমাংসিত যে ইস্যুটা, বিচার বিভাগ স্বাধীন থাকবে, এটা হইল নিরপেক্ষ, মানে কোনো দলীয় না। তাহলে আজকে যে সাংসদ আছে বা ওই আপনার এই যে সরকার ক্ষমতা আছে, তারা আজকে বিচার বিভাগের উপর মানে প্রভাব বিস্তার করতে চায় কেন? দেশকে এক নায়কতন্ত্র বা এক দলীয় ব্যবস্থা কায়েম করার জন্য তাদের এই পন্থা। আরেকটা হলো আজকে যে আমরা দেখছি বাংলাদেশে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া ছিল, আমরা মনে হয় ভদ্রলোক যে প্রশ্নটি করলেন উনি আলোচনা শুনতে থাকলে ওনার উত্তরটা পেয়েছেন।
যে কথাটা আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট যে আইনটি সংবিধান সংশোধন আইনটি যারা করলো ষোড়শ সংশোধন, তার আলোকে একটি আইন করতে হয় যেটা আজকে থেকে 11 দিন আগে আমাদের মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়। সেই আইনটির নাম হচ্ছে সুপ্রিম কোর্ট বিচারক অসাধারণ তদন্ত আইন। দেখেন, মূল আইনটা মানে সংবিধান সংশোধনটা হলো 1.5 বছর আগে প্রায়, আর তারা আইনটা করলেন 1.5 বছর পর। কখন? যখন সুপ্রিম কোর্টে তার কিছুদিন আগে 2 মন্ত্রী দণ্ডিত হলেন, অর্থদণ্ড হলো। 1.5 বছর পরে থাকলো, পরে থাকার কিছুদিনের মধ্যেই যখন দণ্ড হলো তখনই তারা এই আইনটাকে নিয়ে আসার চেষ্টা করলেন। দেখেন, 1972 সালের মূল সংবিধানে যখন এই বিধানটা সংযোজন হলো, এটি ৪র্থ সংশোধনের মাধ্যমে এটা আবার অপসারিত হলো, বঙ্গবন্ধু এটি তার নিজের হাতে নিয়ে নিলেন। তখন কিন্তু এই সংসদ এই ক্ষমতা প্রয়োগ করে নাই, হয়তো প্রয়োগ করার কোনো প্রয়োজনও পড়ে নাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হওয়ার পর, মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান আসার পর 3বার, আমার যতদূর মনে পড়ে 3বার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসেছিল এবং 3 জন বিচারপতি, একজন অপসারিত হয়েছেন এবং 2 জন বসার আগে বা একজন বসার মধ্যেই নিজে থেকেই পদত্যাগ করে চলে গেছেন। আনন্দ নিজে রিপোর্ট করেছেন এবং ওনার রিপোর্টের কারণেই একজন বিচারপতি, সম্ভবত নাম হচ্ছে ফয়সাল মোহাম্মদ ফয়জি, নাম না বলে আচ্ছা না, তারা তো ইতিহাসের অংশ। আরেকজন বিচারপতি শাহিদুর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অপসারিত হয়েছেন। এবং আমার নিজের লেখা একটা রিপোর্ট, সেটি ছিল খুব আলোচিত ক্যাসার কেলেঙ্কারি মামলা। তখন এই রিপোর্টটা নিয়েও যখন আদালতে মামলা হলো, একই সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসলো, তখন বিচারপতি ছিলেন মোহাম্মদ লতিফুর রহমান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসার প্রারম্ভেই উনি নিজের থেকেই পদত্যাগ করে চলে গেলেন। তাহলে দেখা যাচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যখনই কোনো বিচারকের বিরুদ্ধে অনিয়ম বা অসদাচরণ বা অদক্ষতার অভিযোগ পাওয়া গেছে, তখনই এটা কার্যকর ছিল, ওটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সংসদে আইনমন্ত্রী কয়েকটি কথা বলেছেন, যেটি আপনি বললেন। এর মধ্যে একটি বলেছেন তিনি অবৈধ। আমি জানি না উনি বিস্তারিত ব্যাখ্যা দেননি কেন অবৈধ বলেছেন, কারণ এর আগেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক আমাদের বাংলাদেশে 4টি সংবিধান সংশোধন বাতিল হয়েছে, সেগুলো একটা উনি অবৈধ বলেননি। আপনি জানেন যে 5ম সংশোধনী, 7ম সংশোধনী, 8ম সংশোধনী এবং 13শ সংশোধনী, 4টি সংশোধনী এই সুপ্রিম কোর্ট মনে করেছে এটা সংবিধান পরিপন্থী এবং সংবিধানের মৌলিক কাঠামোর প্রতি আঘাত করে, এই জন্য তারা এটা বাতিল করে দিয়েছে। তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা কি পাই, যে সুপ্রিম কোর্টের যে সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে, সেই সংশোধনীকে বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, তাই নয় কি? এখন আইনমন্ত্রী আরেকটা কথা বলেছেন, তিনি বলেছেন সুপ্রিম কোর্টের সঙ্গে যদি আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে 72-এর মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের যে বিধান ছিল, সেই বিধানে কিন্তু আবার প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে বিচার বিভাগ সেই বিধান প্রতিস্থাপন করা হয়, কেন আপনি কেন এটি বলছেন? আপনার ব্যাখ্যাটি জানতে চাই। না, আমি যেটা বললাম, 72-এর এই সংবিধানের এই সংশোধনটা অনেক ত্রুটি ছিল, কারণ এর প্রয়োগ আসলে কখনো হয় নাই। প্রথমত হলো এইটি একজন বিচারপতি অপসারিত হবে ভোটার ভোটের মাধ্যমে। সংসদের 2/3 সদস্যদের সমর্থন ছাড়া একজন বিচারপতি, তিনি যত বড় অযোগ্য হন, তিনি যত বড় দুর্নীতিবাজ হন, তিনি প্রকাশ্যে যদি টাকাও খান আর সংসদে যদি তাকে অপসারণের জন্য 2/3 ভোট না পাওয়া যায়, তাহলে তিনি বিচারপতি হিসেবে থেকে যাবেন। এটি ছিল এই আইনের সবচেয়ে বড় ত্রুটি এবং যথার্থই আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছেন, রায়ের মধ্যে তিনি হাইকোর্ট এইটি উল্লেখ করেছেন। আপনি দেখেন, আমাদের একটা বিভক্ত সমাজ, বিভক্ত রাজনীতি, আমাদের এখানে কোনো জাতি ইস্যুতেই, কোনো মৌলিক ইস্যুতেই আমাদের সরকারি বিরোধী দল কখনোই এক হয় নাই। জি, সেই বিষয়টি রায়তে উঠে এসেছে এবং রায়তে আরেকটি কথা বলা হয়েছে যে সংবিধানের 70 অনুচ্ছেদের মাধ্যমে আসলে সাংসদদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং যেহেতু সাংসদরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, সুতরাং এই সংশোধনী থাকলে বিচারপতিরা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকবেন বলে রায় বলা হয়েছে। আপনার মতামত জানতে চাই। দেখুন, এটি
নতুন নয়, এটা 17 অনুচ্ছেদ থাক বা না থাক, এটি সর্বক্ষেত্রেই এই কথা প্রশ্নটি আসতে পারে। কারণ 17 অনুচ্ছেদ কিন্তু ঢালাইভাবে যেভাবে বলা হয় এভাবে নয়। ওখানে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত তাহলে আগে হতে হয়। যতক্ষণ পর্যন্ত হুইপিং না হয়, হুইপের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কোনো নির্দেশ জারি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসদ সদস্যরা স্বাধীনভাবেই ভোট দিতে পারেন। কিন্তু আমাদের সংসদে যেহেতু সদস্যরা রাজনৈতিক নমিনেশনে বিজয়ী হন, সংসদ সদস্য হয়ে আসেন, ফলে দলের প্রতি তাদের একটি আনুগত্য সবসময় থাকে। 70 অনুচ্ছেদ সংবিধানে থাকুক বা না থাকুক, পৃথিবীর সব দেশেই কিন্তু দলের প্রতি আনুগত্য এটা সবসময় থাকে, দলীয় শৃঙ্খলার কারণেই। আর আমাদের এখানে 70 অনুচ্ছেদটি যেভাবে আছে সেখানেও কিন্তু আমরা যে সরাসরি বলে ফেলি যে 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্য ভোট দিতে পারেন না স্বাধীনভাবে। আসলে কয়টি ক্ষেত্রে যতদূর আমি এই পার্লামেন্টের কর্তব্যগুলো সংসদ আমি কভার করেছি এবং খুব কম সময়ে দেখেছি যে দলীয় হুইপিং হয়েছে। পার্লামেন্টারি পার্টির মিটিং এ সিদ্ধান্ত নিয়ে যে ভোটাভুটির ক্ষেত্রে সংসদ সদস্য সংসদে এসে ভোট দেন, সেই সিদ্ধান্তের প্রশ্নেই কিন্তু 70 অনুচ্ছেদ প্রযোজ্য, অন্য ক্ষেত্রে নয়। আর এই আইনেও বলে দেওয়া হয়েছিল যে এই আইনের ক্ষেত্রে যে প্রস্তাবিত খসড়া ছিল সেখানেও বলা হয়েছিল যে 70 অনুচ্ছেদের বাইন্ডিং এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো সেটা বলুক আর না বলুক তার পরের কথা, কিন্তু যে সমস্ত দেশে পৃথিবীতে যেসব দেশে এই বিধান সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণের বিধান আছে, সে সমস্ত জায়গায় এই জটিলতা কিন্তু সব ক্ষেত্রেই হয় এবং আদালত সেটি মেনশনও করেছেন যে ঐক্যমত্যে না পৌঁছাতে পারলে, উনি সালেহ বিন সাহেব যেটা বললেন যে ঐক্যমত্যে না পৌঁছাতে পারলে অপসারণ সম্ভব নয়। আসলে অপসারণ সংসদ করে না, সংসদ রেজুলেশনটা নেয়, সিদ্ধান্ত নেয়। আর আমাদের সংবিধানে 72-এর যে সংবিধান তৈরি হয়েছিল, পরে যে সংশোধনীটা করা হয় 4র্থ সংশোধনীর মাধ্যমে, সেটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের সাথে সাথে এটি রাষ্ট্রপতির হাতে নিয়ে নেওয়া হয়। আমরা যে পরবর্তীতে আলোচনা নিয়ে আমি একটু জানাব সালেউদ্দিন, আপনার কাছে আসতে আনন্দ একটা কথা বলেছেন, একটু বিবেচনা হবে যে আইনটি তারা করেছেন, এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করেছেন আমাদের আইন কমিশনের চেয়ারম্যান, যদিও তিনি দেশের প্রধান বিচারপতি ছিলেন। আপনি জানেন যে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলার কারণে 2 মন্ত্রী অর্থদণ্ড হয়েছে। আপনি জানেন যে এই যে আইনটি সুপ্রিম কোর্ট বিচারকদের অসাধারণ আইনটি একটি খসড়া আইনমন্ত্রী প্রধান বিচারপতির কাছে দিয়েছিলেন যে অংশীজনের মতামত জানার জন্য। তো প্রধান বিচারপতি মতামত দেননি, এই জন্য দেননি, তিনি বলেছেন যে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন আছে, এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো বিচারাধীন বিষয়ে মন্তব্য করাটা সঠিক হয় না। কিন্তু আমি দেখলাম যে জাতি দেখলো আমাদের প্রধান বিচারপতি খাইরুল হক এই রায়ের 5-7 দিন আগেই একটি সংবাদ সম্মেলন করে উনি এই বিচারাধীন বিষয়ে কথা বললেন এবং তিনি বললেন যে 70 অনুচ্ছেদ লঙ্ঘন করলেও, যদি লঙ্ঘন করে যদি 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বেও যদি কেউ ভোট দেয় দলের বাইরে গিয়ে তার সদস্যপদ যাবে না। এটি তিনি ভুল বলেছেন, কারণ আপনি জানেন 70 অনুচ্ছেদ লঙ্ঘন ছাড়াও সদস্যপদ গিয়েছে আমাদের দেশে, এরকম 4 জন তারা দলের বিরুদ্ধে ভোট দেননি কিন্তু তাদের সদস্যপদ গিয়েছে। মানে আমাদের 70 অনুচ্ছেদটা বলা আছে, আপনাকে আমি যদি পড়ে শোনাই, হুবহু আমার কাছে আছে, তাহলে পাঠকদের জন্য সুবিধা হবে। কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন, মানে সংসদে যদি উক্ত দলের বিপক্ষে ভোট দেন তাহলে তার সদস্যপদ চলে যাবে। এখন ধরেন একজন রাম সামজদ্য একজনের একটা প্রস্তাব আসলো তার অপসারণের জন্য। এখন জাতীয় পার্টি বলল যে আমরা এই অপসারণ প্রস্তাবে সমর্থন দেব না। এখন তার এই সিদ্ধান্ত অমান্য করে যদি
কয়েকজন সদস্য যদি ভোট দেন তাহলে সব সদস্য ভোট দেবে। বিচারপতি খায়রুল্লাহ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। আর আরেকটা, এটা আসলে প্রাসঙ্গিক হবে যেহেতু আমরা সাংবাদিক, বিচারপতি খায়রুল্লাহ আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে আরেকটি একটি আইনের খসড়া করেছেন কিছুদিন আগে। এটি হচ্ছে প্রেস কাউন্সিলের আইন সংশোধন। তাতে তিনি এমন জঘন্য একটা অভিমত দিয়েছেন যে তিনি বলেছেন যে এই প্রেস কাউন্সিলের কি কি বিধান যদি অমান্য করেন তাহলে সংবাদপত্র 1 মাসের জন্য বন্ধ রাখা যাবে। আমার মনে হয় আমরা ষোড়শ সংশোধনের আলোচনা, কিন্তু এটা আমাদের খুব প্রাসঙ্গিক কারণে আছে যে সংবাদপত্র বন্ধের আইনটি আমার মনে হয় অন্য কোনো অনুষ্ঠানে হয়তো এই বিষয়ে আলোচনা করা যাবে। সত্যের বিষয়, সত্যের কথাটি আমাদের উচ্চ আদালতের যে রায় ষোড়শ সংশোধন নিয়ে যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, পূর্ণাঙ্গ আদেশ আমরা পাবো, পূর্ণাঙ্গ রায়টা হয়তো অনেক দিক উন্মোচন হবে। তার মধ্যে তারা 70 অনুচ্ছেদ নিয়ে বলেছেন যে 70 অনুচ্ছেদ আমাদের দেশের সংসদে স্বাধীনভাবে মত প্রকাশ করতে বাধা। এই যে বাধা আপনি দেখবেন বাংলাদেশে এই 70 অনুচ্ছেদ সংবিধানের তো শুরু থেকেই ছিল। এই 70 অনুচ্ছেদের কারণে আজ পর্যন্ত একটা আইনে, যেসব আইন সংসদে উত্থাপন করা হয়েছে, কোনো একটা আইনের বিরুদ্ধে কোনো একজন সরকারি দলের সদস্য বিরুদ্ধাচরণ করার নজির নাই। তার মানে কি? তারা যেটা আনন্দ একটু আগে, আমার মনে হয় আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতি থেকে এসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে রায় একটি প্রশ্ন রাখা হয়েছে যে মানুষ কি মনে করে যে ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে। আপনারা দুজনে যেহেতু সাংবাদিক, আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে মানুষ আসলে কি মনে করে। দর্শক, আপনার পূর্বাপর অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিয়েছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। স্বপ্ন ছিল যেন আমার অভিনয় সবার ভালোবাসা জয় করে, প্রতিটি দেওয়ার জন্য আমার নাম ছুঁয়ে যায়। আমাকে দেখতে চাই সবার মাঝে। আমার সেই স্বপ্ন বাস্তব। আর এই পথ চলে আমার সাথে আপন খাদিক। আমার আত্মবিশ্বাস আপন টপ। আমার আত্মবিশ্বাসই আমার সফলতা। গরম, ঘাম আর ঘুম আপনার ড্যান্ড্রাফের সংখ্যা বাড়াতে পারে, কিন্তু আর না। ব্যবহার করুন নতুন ক্লিয়ার মেন্ট। এটা আছে কুলিং মেন্ট, জিনসেন এবং চা পাতা, যা আপনাকে দেয় 24 ঘন্টা ফ্রেশনেস আর রাখে জেনো ড্যান্ড্রাফ ক্লিন। এখন থাকুন আরো বেশি ফ্রেশ। নতুন ক্লিয়ার মেন্ট, 24 ঘন্টা ফ্রেশনেস, জেনো ড্যান্ড্রাফ ক্লিন। আইসব সাহেবের মুখে গল্পে ছোটার দুনিয়া আমাদের গল্প খুশোতে চলুর বছরের কথা আমাকে দেবর গর্বী চাইলে কম অতপর একদিন আসলে ধাক্কা ধাক্কা, এবার লাইফে মারণ চক্কা। নিয়ে এলো ফাটাফাটি স্মার্টফোন মাত্র 195 এবং 345 টাকায়। সাথে থাকছে 3110 টাকা সমমূল্যের বোনাস। চলো গৌরু রাহুল, তুই হাত দিয়েছিস? মামি এসে পুরো 1 মিনিট ধরে সাবান নিয়ে হাত দিতে, তাহলে আমি জীবনে থেকে যায়। জুতোই বসে জুতো। আন্টি, তোর সাবান স্লো নাকি রে? আচ্ছা 10 সেকেন্ডে। সাধারণ সাবান যেখানে 1 মিনিট নেয়, সেখানে লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। কুমার বাহাদুরের বাহাদুরির কসরত আসতে দাও। হবেই তো ভাই, বাইরের দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা।
অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। নিঃশ্বাসের দুর্দান্ত সজীবতা আর স্পেশাল হোয়াইটিং এজেন্ট দেয় ঝকঝকে সাদাটা। ঝকঝকে সাদাটা সজীব নিঃশ্বাস টুথপেস্ট। বাজার রোগাত্মক অ্যান্টিডট লমিয়াই গ্লাস ন্যানো অ্যাডিটিভ যা দেয়ালের মাইক্রোপুষ্ট পূরণ করে, ফলে আপনি বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। খাবার করতে হবে শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে বলে নেবে শ্যাম্পু পরে চলে যাবে সাইকেল কন্ডিশনার। এটা আছে সেকেন্ড টেকনোলজি, চুল রাখে আউটফিট সারাদিন সবসময়। তুমি নতুন প্রিন্টার শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। কি বলেন ভাই, ওয়ারেন্টি নাই? কোনো কিস্তি সরিয়ে দেবেন না? এমন এসি লাগবে না ভাই, আশ্চর্য। বাবা সলিউশন একটাই, আজকাল দেখতে ফেলে পাচ্ছেন বিশ্বখ্যাত ব্র্যান্ড হিটাচি ও ট্রান্স থেকে 12 মাস পর্যন্ত কিস্তি সুবিধা, ডেলিভারি, ইনস্টলেশন ও সার্ভিস, আস্থা এবং নির্ভরতা ডিজিটাল। আমার সৌন্দর্যের রহস্য এটা নয়, এটাও নয়। সৌন্দর্য আমার কোমলতা, আমার কনফিডেন্স আর আমার পারফিউম। লোন ভীষণ সমৃদ্ধ না, ছড়ায় ঘুমের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য পারফিউম। ফিলিং হ্যাপি? তাহলে এখনই দেখে নাও তোমার পছন্দের ব্র্যান্ডে। তাদের নিচের কোডটি 6969 নাম্বারে SMS করে জিতে নিতে পারো গাড়ি, মারুতি সুজুকি সহ আরো অনেক কিছু, যেমন মোট সামগ্রী। পুরুষদের করা ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। কত প্রমিস করি আমরা নিজের চুলের কাছে, কিন্তু ড্যামেজ না করে প্রমিস করছি।